আমরা আজকে খুবই আনন্দিত আমাদের মাঝে রাজশাহী কলেজের অধ্যাপককে পেয়ে। জনাব মোহাম্মদ জহুর আলী স্যার রাজশাহী কলেজকে অন্যতম জায়গায় একটা নিয়ে গিয়েছেন এবং এটি কিন্তু আমাদের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। তিনি আমাদের এই মহতী অনুষ্ঠানের জন্য একটি বাণী দিয়েছেন এবং তার বাণীটি পাঠ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের বিদ্যালয়ের 2003 ব্যাচের শিক্ষার্থী জনাব মোহাম্মদ মঈনুদ্দিন আহমেদ মুনকে। তারপর আমরা স্যারের বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভেচ্ছা বাণী। প্রফেসর মোহাম্মদ জহুর আলী, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, রাজশাহী। 1965 সালে প্রতিষ্ঠিত বজ্রাট্যাক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রথম রিইউনিয়ন 2025 আয়োজন করতে যাচ্ছে জেনে আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মহতী উদ্যোগের মাধ্যমে এই স্কুলের কৃতি শিক্ষার্থী যারা আজকের বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তাদের কর্মের উজ্জ্বল স্বাক্ষর রাখছেন, তাদের সাথে ভোলাহাটবাসীর একটা নিবিড় যোগসূত্র তৈরি হচ্ছে, যা প্রশংসার দাবি রাখে। ভোলাহাটের বজ্রাট্যাক স্থানটি একসময় নদী বন্দর হিসেবে পরিচিত ছিল। 1980-র দশকে বর্তমানের ব্রিজ ও পিচ ঢালা পথ ছিল না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা রহনপুর রেল স্টেশনে নামলেই বজ্রাট্যাক ভোলাহাট এর নৌকা যাত্রীদের উদ্দেশ্যে উচ্চ স্বরে মাঝিদের ডাক শুনেছি। বর্ষাকালে বৃষ্টির মধ্যে নৌকা ভ্রমণ মাঝিদের জন্য শ্রমসাধ্য ও যাত্রীদের জন্য সময় সাপেক্ষ ছিল। তবুও যাত্রীদের মনে বাড়ি পৌঁছানোর আনন্দের কোনো কমতি ছিল না। আজ এইসব স্মৃতির পাতায় আবদ্ধ। বজ্রাট্যাক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়টি থেকে অগণিত প্রথিতযশা শিক্ষার্থী দেশে বিদেশে তাদের কর্মের অবদান রেখে চলেছেন। তারাও এই রিইউনিয়নের অংশগ্রহণ করবেন এবং তাদের সংস্পর্শে বর্তমান শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে ভোলাহাটকে অনন্য মাত্রায় নিয়ে যাবার প্রত্যয় মনোযোগী হবে বলে বিশ্বাস করি। উল্লেখ্য যে ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ভোলাহাট থানা ইতিহাস প্রসিদ্ধ ছিল। এজন্য এখানকার বিদ্যান অনুরাগীদের প্রতিও আমার অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইল। প্রথম রিইউনিয়ন 2025 উপলক্ষে বজ্রাট্যাক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও গুণীজনদের লেখনী নিয়ে প্রকাশিত স্মরণিকা সবার মাঝে আত্মার সেতুবন্ধন তৈরিতে অবদান রাখবে বলে আমি মনে করি। সর্বোপরি এই পুনর্মিলনী সময়ের ব্যবধানে অব্যাহত থাকুক এই আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রফেসর মোহাম্মদ জহুর আলী, আইডি নম্বর 10082, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, রাজশাহী। ধন্যবাদ। ধন্যবাদ মুনকে। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ সরকারি কলেজ রাজশাহী কলেজের অধ্যক্ষ জনাব অধ্যাপক মোহাম্মদ জহুর আলী স্যারকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
1965 সালে প্রতিষ্ঠিত বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ে 60 বছর পূর্তি উৎসবের প্রথম রিইউনিয়ন 2025 আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মাননীয় মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান ডাইসিন। স্যার, ডাইসিন কোম্পানি না ডাইসিন লিমিটেড, না শুধু ডাইসিন? ডাইসিন গ্রুপ। যেহেতু ডাইসিন গ্রুপ, সেহেতু আমি ব্যবসা শিক্ষার ছাত্র হিসেবে ধরে নিচ্ছি এটি একটি বহু বহু ব্যবসার একটি গ্রুপ। এটি নিঃসন্দেহে আমাদের একটি গর্বের জায়গা। ডাইসিন সম্পর্কে আমি অনেক আগে জানি, আর বেশি কিছু এখন বলবো না, যেহেতু আমাদের এইখানকারই তিনি বরপুত্র। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ডাইসিনে আছে, তাদের কাছে আমি শুনেছি তার মহত্বের কথা, উদারতার কথাও শুনেছি। বিপদে তার কাছে সহযোগিতা পেয়েছেন এরকম সাক্ষ্য প্রমাণ আমার কাছে আছে। উপস্থিত আছেন সম্মাননীয় সভাপতি, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক কৃতি প্রধান শিক্ষক বৃন্দ, এলাকার আরও উপস্থিত আছেন মঞ্চে আয়োজক এবং প্রধান শিক্ষক, বর্তমানে যারা এই পরিচালনা, এই অনুষ্ঠানের আয়োজক, এই সাউন্ড সিস্টেমের কলাকুশলী বৃন্দ, আমন্ত্রিত মিডিয়ার আমন্ত্রিত অতিথিবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট এই অনুষ্ঠানের পুরাতন এবং বর্তমান শিক্ষার্থী গুণীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মাননীয় আয়োজকদের এই মহতী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবং সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি যেহেতু গোমস্তাপুরের মানুষ এবং আমরা 3 থানা মিলে 1 আসনের নাগরিক, সেই হিসেবে আমি আপনাদেরই একজন। আমার জীবনের কিছু কথা এখানে তুলে ধরবো, যেটা সচরাচর কোনো প্রাসঙ্গিক বিষয় হিসেবে কখনোই আলোচনায় আসেনি। তো এখানে যেহেতু মোটিভেশনাল স্পিচের জন্য আমি এসেছি, অথবা আমাকে এখানে আমন্ত্রণ এভাবে দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা থাকলে ভালো হতো। অর্থাৎ আমরা শিক্ষা জীবনে যে সমাজের চোখ বলতে আমরা যারা সিনিয়র মুরব্বী, সংশ্লিষ্ট ক্ষেত্রে আমরা দায়িত্ব পালন করি, শিক্ষার্থীদের কোনো রকমের ত্রুটি বিচ্যুতি দেখলে আমরা তাদেরকে নিষেধ করি, তাদেরকে পরামর্শ দেই এবং সঠিকভাবে চলার জন্য তাদেরকে আমরা পথ দেখার চেষ্টা করি। এই বিষয়গুলো কেন জানি এখন কমে গেছে, এটি একটি ভাববার বিষয়। তবুও গ্রামে গঞ্জে হয়তোবা এখনো আছে, শহরে জিনিসটি এখন বিরল হয়ে যাচ্ছে। যদি তরুণদেরকে অথবা কিশোরদেরকে কোনো বিষয়ে নিষেধ করা হয়, তাহলে তারা বাঁকা চোখে দেখে, আক্রমণ করে। এমন ঘটনা হয়তো আপনারা দেখেছেন বিভিন্নভাবে। হয়তো মানুষের আচরণের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে, কিন্তু এটা নিয়ে দেশ তোলপাড় হয়ে যায়। এই কয়েকদিন আগে মেয়েদের সিগারেট খাওয়া নিয়ে অথবা পোশাক আশাক নিয়ে অনেক বিষয় এসে গেছে। এটি আমাদেরকে লক্ষ্য রেখে চলতে হবে, এর ভিতরে কোনো ষড়যন্ত্র অথবা এর ভিতরে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা। যাহাই হোক, পার্শ্ববর্তী গ্রামে যেটি গোপালনগর প্রাথমিক বিদ্যালয় ছিল, দাদি হাত ধরে নিয়ে গিয়ে ক্লাস 1-এ ভর্তি করে দিল। তখন ছিল ছোট 1 বড় 1, এখন যেগুলো প্লে, নার্সারি
KG 1 KG 2 এইভাবে ধারাবাহিকভাবে আসছে। তখন ছোট ওয়ান বড় ওয়ান ছিল। ছোট ওয়ানে ভর্তি করার পরে আহ, পার্শ্ব আমার যে মক্তবের যিনি হুজুর ছিলেন প্রতিবেশী, ইনি বললেন যে তুই কি বাংলা বর্ণমালা পারিস বা? তো বললাম না। বানান পারিস? বললাম না। তো বলছে বই নিয়ে আসিস। আমপারার সাথে বই নিয়ে গেলাম, কথা শেখালেন। একটা উত্তরাধিকার সূত্রে সিলেট পেয়েছিলাম দাদার আমলের। সিলেটটি ছিল কালো পাথরের, কাঠের ফ্রেম দিয়ে বাঁধা। আমরা স্লেট পেন্সিল দিয়ে ক্লাস 3-4 পর্যন্ত পরীক্ষা দিয়েছি। তা কাগজ কলমের অভাব ছিল, আমরা অতখানি পেরে উঠিনি। এইভাবে ক্লাসের পড়া ক্লাসে হয়ে গেছিল। তারপরে আমরা গ্রামে পড়তে বসলে এক বাড়ির পড়া আরেক বাড়ি থেকে শোনা যেত। যার দরুন আমার আরেকটা সুবিধা ছিল, যেহেতু ক্লাসের পড়া ক্লাসে হয়ে যেত, সেটা আমি ওই খাটের উপরে, দড়ির খাটের উপরে শুয়ে গিয়ে আচ্ছা মতো যতটুকু পারি ততটুকু, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতখানি পড়া হয়েছে ততটুকু বলে নিলাম। 3-4টা বই পড়ে নিলাম, আমার পক্ষ থেকে পড়া হয়ে গেল, ব্যাস। এইরকম এগুলো আমাদের স্মৃতিতে ভেসে আসছে। বড়রা উৎসাহিত করেছেন এইভাবে। মাঝখানে হয়তো জিজ্ঞাসা করেছেন, খোকার সাথ হয়তো পড়তেছি, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। আমার যারা সিনিয়র ইন্টারমিডিয়েটে পড়ে বলতেছেন যে কুসুম বাগ মানে কি, আর পারেন না। আমাকে বললেন কুসুম বাগ মানে কি, ইতস্তত করে বললাম কিছু পারি না। তখন বলছে কুসুম মানে কি, বললাম ফুল। বাগ মানে কি, বাগান। কোলে করে নিয়ে তখন বলতেছে ও ও কানমলে দে। এখন উনি তো বড় মানুষ, আমার শিক্ষক, আর আমি কানমলে কেমনে, আমি তো স্মরণ করে আছি। উনি তখন আমার কানমলে দিচ্ছেন যে না এটা দরকার। এগুলো হলো উৎসাহ। আমরা পরীক্ষা দিতাম মাঠের মধ্যে বসে, বেজোড় জোড় অঙ্ক সংখ্যা লিখতাম। মনে পড়ে স্যার? একজন হয়তো বললেন ও সবার আগে দিতে হবে। হ্যাঁ, সবার আগে দিলাম। এগুলো, এই বিষয়গুলো আমাদেরকে উৎসাহিত করেছে। অভিভাবকরা আমাদেরকে উৎসাহিত করেছেন। পথে কোনো জায়গায় যদি ভুলভ্রান্তি হয়েছে এটিকে শুধরে দিয়েছেন। তারপরে আমরা ভর্তি হতে আসলাম রহনপুর এবি হাই স্কুলে। এবি হাই স্কুলে ভর্তি হয়ে আমরা 82-তে পাশ করলাম। হাই স্কুলের পড়ালেখাটা তখন অত গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু যতটুকু দেখা গেছে যে ক্লাসের উপরে প্রাইভেট যারা পড়েছেন তারা ভালো, যারা পড়েননি তারা আমাদের এমন গল্প পড়লাম, দেখলাম, চোখ বন্ধ করলাম, বুঝলাম যে হ্যাঁ প্রশ্ন কেমন হতে পারে, উত্তর কেমন হতে পারে, ব্যাস। কোনো টেনশন ছিল না। অনুরূপভাবে এইখানে ইউসুফ আলী, এনার একটা কিংবদন্তি যে ইনি আর্থিকভাবে একটু একটু মানে বলা হতো যে তিনি একটু কৃপণ। আসলে কি তাই? এখন তো দেখি না। তার যে সম্পদ ছিল সেই সম্পদ রহনপুর ইউসুফ আলীকে দিয়েছেন, রহনপুর কলেজকে দিয়েছেন, এখানে সবজা স্কুলকে দিয়েছেন, কানসাটে সলেমান কলেজকে দিয়েছেন। এইরকম বিভিন্ন জায়গায় তিনি দান খয়রাত করেছেন। এখন সেই দানবীর কোথায়? এখন তো আমরা এরকম এত জায়গা পাই না। আমরা ভাগ্যবান যে এত বড় আয়োজনে এতজনকে আমরা একত্রিত আপনারা করতে পেরেছেন। আয়োজকদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এইখানে আমাদের আরেকটি যে বিষয় আছে সেটি আমি একটু ভিন্নভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের যারা ক্লাসে পড়তাম তাদের মধ্যে ক্যাপ্টেন সিস্টেম ছিল। সাধারণত ভালোদেরকে ক্যাপ্টেন করা হতো, আর ওই ভালোদেরকে দেখে অন্যান্য বন্ধুরা তাকে ফলো করত এবং পরবর্তীতে তাদের মধ্যে ক্যাপ্টেনশিপ গড়ে উঠত। এই বিষয়গুলো আমাদের মধ্যে ছিল, যার দরুন আমরা সবাই একসাথে চলার একটা সহযোগিতা পেতাম। যাই হোক, আমাদের আরেকটি যে বিষয় ছিল সে বিষয়টিকে এভাবে ধরি।
একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে আমাকে স্কুল পরিবর্তন করতে হয়েছিল। যাই হোক, এখানে আমাদের আরেকটি বিষয় বলা যায় যে আমাদের অভিজ্ঞতা থেকে যেটি আমরা দেখছি যে আমরা নিজ স্বার্থের ঊর্ধ্বে থাকা, অর্থাৎ আমরা যে একটা ছোট ঘটনা মনে পড়ে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে পঞ্চপুরে ক্লাস করছি। আমার একজন প্রিয় শিক্ষক আর একজন সিনিয়র ভাইকে বললেন যে অমুক ছেলেটা পঞ্চপুরে ক্লাসে আসে কেন। উনি আমাকে বললেন, আমি বুঝলাম যে বিশ্ববিদ্যালয়ের সাথে এই শিষ্টাচার চলে না। আর্থিক অনটন ছিল, সবসময় সবকিছু করে উঠতে পারিনি। তারপরে ভাবলাম, না তাহলে এটা যেহেতু যায় না, একটা জুতা কিনলাম। এইভাবে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছি। অনেক কিছু করা সম্ভব হয়নি। ওই স্যার একদিন আমাকে বললেন, মনে হয় সেকেন্ড ইয়ার অনার্সের ছাত্র, বললেন যে তুমি একটা আবেদন করো বিভাগে। কেন? তো বলেই ফেললেন যে দরিদ্র তহবিল থেকে কিছু আর্থিক সহায়তা দেব। আমি বললাম না, আমি এটা নেব না, আমি এটা নেইনি। আমাদের শিক্ষার্থীরা, আমরা একাদশ দ্বাদশে যে উপবৃত্তি দেই, তাদের চেহারার দিকে তাকাই, তাদের দিকে দেখি, উৎসাহিত করার চেষ্টা করি। এই উপবৃত্তির পয়সা কে নিবে না? যাদের নেওয়ার যোগ্যতা নাই, যারা সামর্থ্যবান পিতামাতার সন্তান, তোমরা নিও না। কেউ রাজি হয় না। ধামের হাটের একজন মেয়ে রাজি হয়েছিল, স্যার আমি নেব না। দরিদ্র তহবিলের আবেদন করেছে, সবাইকে বললাম তোমার অবস্থা কি, কেন করেছো? আমি কমিটি মেম্বার। কেউ পয়সা ছাড়তে রাজি না। একজন ছেলে বানেশ্বরের বললো যে স্যার আমার বাবার বিঘা 10 জমি, তো বন্ধুদের সাথে পাল্লায় পড়ে করেছি। আমি তুমি উইথড্র করো, উইথড্র করেছে। আমি এই শিক্ষকতা 32 বছরের জীবনে একজন ছেলে আর একজন মেয়েকে পেয়েছি যারা বৃত্তির দরিদ্র তহবিলের টাকা নেয়নি। সামর্থ্যবান হোক অথবা ধনী ঘরের সন্তান সন্ততি হোক, বিজ্ঞানের ছাত্রছাত্রী হোক অথবা মানবিক ছাত্রছাত্রী হোক, উপবৃত্তির পয়সা আপনারাও খেয়াল করবে, দেখবেন স্যার মনে হয় উপবৃত্তির পয়সা কেউ ছাড়তে চায় না। এইরকম বিষয়গুলো আমাদের মধ্যে যেন না আসে। আমাদের শিক্ষকদের পক্ষ থেকে যদি এই বিষয়গুলোকে আমরা চর্চার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমি আমার ক্লাসে বলি, যদি আমি তোমাদেরকে শিক্ষা দিতে পারি, তাহলে আমি দুটা ডিপার্টমেন্টের দায়িত্ব অথবা তাদের কাজের ভার কমাই দিতে পারি। সেটি হলো এক পুলিশ ডিপার্টমেন্ট আর একটা হলো আদালত। তার কারণ, যদি তুমি নৈতিক শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারো, তাহলে তুমি অনেক ত্যাগ করতে পারবে। শুধু তুমি নিজেকে নিয়ে ভাববে না, তুমি তখন অপরজনকে নিয়ে ভাববে, অপরের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তুমি চেষ্টা করবে। আশা করি আমাদের মধ্য থেকে যদি এরকম উদ্যোগ নেওয়া হয়, তাহলে হয়তো অনেকখানি আমরা এই পর্যায়ে যেতে পারবো। আমাদের 72-এর পর থেকে শিক্ষাক্ষেত্রে যে ধস নেমেছে, অস্বীকার করার কিছু নেই। আমরা এই ধারাটাকে 2002 থেকে 2010 সাল পর্যন্ত, 9 সাল পর্যন্ত শিক্ষাক্ষেত্রে আমরা অনেকখানি স্বস্তির মধ্যে পরীক্ষা পরিচালনা করতে পেরেছি। কিন্তু তার আগে আমরা চাকরিতে যোগদান করার পরে আমি দবির রহমান মিন্টু ভাই সহ 11 জন যোগদান করেছিলাম। প্রাইভেট পরীক্ষার্থী ছিল ডিগ্রি পর্যায়ের, আমাদের চাইতে বয়সে বড়। বাইরে পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে বলে, পিছিয়ে পিছিয়ে স্যারেরা যোগদান করেছেন, কিছুই মানে না, কিছুই বোঝে না, আমাদের আর পাশ করা হবে না নবগঞ্জ কলেজে। মনে মনে ভাবলাম যে আমরা তো চিনি না, কিন্তু ওনারা তো চিনেন। হয়তো যদি রাস্তাঘাটে কোনো অপমান অপদস্থ করেন, আল্লাহ রহমতে এরকম ঘটনা ঘটেনি। 98 সাল পর্যন্ত আমরা ভালোভাবে চলেছিলাম, 93 সাল পর্যন্ত যোগদান করে 98 সালে ঘটনা ঘটে গেল এবং স্যারদের প্রতি চড়াও হলো। আমাদের ওই ইউনিটি এবং ওই পরিবেশ আর ধরে রাখতে পারিনি। নবগঞ্জ কলেজের কথা বলছি। আমাদের যে ভোলাহাটের একটি আরেকটি পরিবার, এখন তো অনেক জেনে গেলাম। ইউসুফ সাহেবের পরিবার জানলাম, মিজানুর রহমান স্যারের পরিবারের তার ভূমিকা জানলাম,
এখানে অনেক জিনিস আছেন। আব্দুল লতিফ স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রসায়নের, পারিবারিকভাবে আসা যাওয়া ছিল। তার ভাই রাকিব স্যার আমার সরাসরি রহনপুর কলেজের শিক্ষক ছিলেন, আমি মানবিকের ছাত্র ছিলাম। যাই হোক, আহ, এই ভোলাহাট ভোলাহাটের রাস্তাঘাট আমি দেখেছি এই পাকা হওয়ার আগে। তাতে করে আমার কাছে মনে হয়েছে এটি ইতিহাস প্রসিদ্ধ একটি শহর, অন্ততপক্ষে গোমস্তপুর, নাচল, শিবগঞ্জ। শিবগঞ্জের গৌড়ের কারণে হয়তো তার একটা ঐতিহ্য আছে, সেটাও ওই রাস্তাটাও আমার নজরে আছে। আমরা 72-74 ওই সময়তে রাস্তা দেখেছি। আজানের জন্য বিরতি। সমস্ত কথাবার্তা প্রস্তাবনা এর মাধ্যমে নিয়ে আসছি। তার মধ্যে মতিউর রহমান স্যার বলেছেন ম্যানেজিং কমিটি আমি 1994 সাল থেকে বেসরকারি কলেজ স্কুল থেকে তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট হেড স্যারদেরকে, প্রিন্সিপাল স্যারদেরকে অনুরোধ করেছিলাম। আমার কাছে মনে হয়েছিল এটি স্যারদের স্বাধীনভাবে কাজ করার স্বাধীনতা খর্ব করে। ভালো মন্দ আছে, এখন শিক্ষাগত যোগ্যতায় একটু জুড়ে দেওয়া হয়েছে, এটি একটি স্বস্তির জায়গা। তবে আমরা যখন পড়ালেখা করেছি তখন ছাত্র অবস্থায় তো এই বিষয়গুলো বুঝিনি। গত কয়েকদিন আগেও আমি এর বিপক্ষে আমার মতামত দিয়েছি এবং অন্যান্য জায়গাতেও দেওয়া হয়েছে। আপনারা যারা এর সাথে সংশ্লিষ্ট, আপনারা বিষয়টি কি করলে এটি সহজতর হয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি পায়, এ বিষয়টি ভেবে দেখতে হবে। এখানে আমাদের আক্তারুল ইসলাম সাহেব আছেন, মিজানুর রহমান সাহেব আছেন, ইঞ্জিনিয়ার, রেলওয়ে পশ্চিমাঞ্চল। আমাদের ডেপুটি কমিশনার, ভ্যাট কমিশনারেট আছেন। তাদের সাথেও আপনারা আলোচনা করে দেখবেন যে গুণগত শিক্ষা বলতে এখন কি বোঝায়। আমরা পুঁথিগত বিদ্যায় বিদ্বান হচ্ছি বটে, কিন্তু সাথে সাথে এখন আমাদের চাহিদা অনেক ব্যাপক। আমরা দেশের বাইরে গেলে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা রপ্ত করতে পারি না, যার ধরুন অন্যান্য বিশ্বের চাইতে, অন্যান্য দেশের চাইতে আমাদের যারা প্রবাসী তারা তুলনামূলকভাবে কম বেতনে অথবা কম সম্মানে বিদেশি অর্থ উপার্জন করেন। এটি জেনে শুনে বুঝে বলছি। যার ধরুন রাজশাহী কলেজকে আমরা যে সাধারণ শিক্ষার পাশাপাশি প্রায় 50টি মতো ক্লাব আছে, এই ক্লাবগুলোর মাধ্যমে বিভিন্ন দিক তাদেরকে দেয়া হয়, তারকেও বিভিন্নভাবে তারা কাজ করে। তার মধ্যে আমাদের একটি আছে বিদেশি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে, আমরা প্রতিষ্ঠান করি না, আরসিবিসি রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব, বিজনেস ক্লাব, আরসিবিসি রাজশাহী কলেজ বিজনেস ক্লাব। এই ক্লাবের ব্যানারে প্রতি বছর একটি জব ফেয়ারের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন কোম্পানিকে আমন্ত্রণ জানানো হয়, তারা আমাদের ছাত্রছাত্রীদের সিভি নিয়ে, পরীক্ষা নিয়ে, ভাইভা নিয়ে তারপরে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এটি একটি উদ্যোগ আছে। সেখানে দেখা যায় যে তারা কম্পিউটার অথবা অন্যান্য এই বিষয়গুলো, আমরা আইসিটি চালু রেখেছি। এই আইসিটি স্ব অর্থায়নে, অর্থাৎ কলেজ প্রশাসন এটি বহন করে থাকে। আমি তাদের ক্লোজিং সেরেমনিতে বললাম যে তোমরা যা শিখলে তার থেকে কি তোমরা ফ্রিল্যান্সিং অথবা নিজেরা আয় উপার্জন করতে পারার মতো যোগ্যতা এসেছো? তো বলেন না স্যার, এটা করতে হলে কি করতে হবে? তখন বললেন যে না, এটা করতে হলে আমাদের আরো প্রশিক্ষণ নিতে হবে। আমরা সেই প্রশিক্ষণের ব্যবস্থায় আছি।
সাথে সাথে কোরিয়া, ইংলিশ, জাপান এবং অ্যারাবিক এই কয়েকটা ভাষা শিক্ষার উপরে আমরা কাজ করার চেষ্টা করছি। যদি আশানুরূপ সাড়া পাওয়া যায়, আমাদের ট্রেনারের অসুবিধা নেই, ট্রেনারদের সাথে যোগাযোগ রেখেছি। আমরা আপাতত কলেজ ছাত্রদেরকে এই ব্যবস্থাটা দেওয়ার চেষ্টা করছি। যদি এমনটি হয় তাহলে হয়তো বাইরে থেকেও সুযোগ যদি পাওয়া যায় তাহলে আমরা হয়তো এই জিনিসটি নিব। যে কথাটি বলতেছিলাম, আমাদের দেশের রাজনীতি এবং রাজনীতিবিদ, রাজনীতিবিদদের সদিচ্ছা, সততা, নৈতিকতা, দেশপ্রেম ছাড়া আমরা এখানে যাহাই কিছু করি না কেন বাস্তবায়ন করা খুব কঠিন। স্থানীয় সরকার সংস্কার কমিশন, সেখানে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি তাদের মনোভাব দেখলাম, আমরা যত কিছু বললাম, ওখানে তোফায়েল আহমেদ সাহেব এসেছিলেন। বললাম যে স্যার, এনাদের কমিটমেন্ট আগে নিতে হবে। তারা যদি ভালো কিছু করবার চায় তবেই সম্ভব, তাছাড়া আমাদের পক্ষে সম্ভব না। ভেবে দেখেছেন স্যার, যারা আমাদের স্থানীয় প্রতিনিধি, এমপি, তাদের কাজ কি আর তারা করেন, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু দেখি তাহলে মনে হয় আমাদের জন্য একটু ভালো হয়। ওনাদের একাগ্রতা এবং এক একটা বিষয়ে আমাদের দিক নির্দেশনা চাই। আমাদের দেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরাই ডাক্তারে আসেন, মেডিকেলে আসেন, কিন্তু যদি আমরা সেখান থেকে আমাদের নির্ভরশীলতা কমাতে চাই, নির্ভরশীলতা বলতে দেশের বাইরে যেন আমাদেরকে চিকিৎসার জন্য যেতে না হয়, এই জন্য এই সেক্টরটাকে মেরামত করার জন্য যদি আপনাদের সংশ্লিষ্টতা থাকে তাহলে এখানে আমার মনে হয় যে মেরামতি দেওয়া দরকার। যাই হোক, আমরা যারা সরকারি চাকরিজীবী তারা বাংলাদেশের জনগণের সেবক, কিন্তু ঘটনাচক্রে কেন যেন আমরা হয়ে যাই গুরুর মতো। আমরা গুরুর আচরণে যেতে চাই না, আমরা সেবক হিসেবে থাকতে চাই, এ দেশের মানুষের সেবা করতে চাই। আমরা ঘুণ পোকা, উই পোকা, জোঁকের মতো এই দেশটাকে যেন তছনছ করে না দেই, এই বিষয়ে আমাদের কমিটমেন্ট থাকা উচিত বলে আমি মনে করি। শিক্ষার্থীদের মাঝে আমি যেটা বলতে চাই, কোনো সফলতা সহজভাবে আসে না, সহজ পথে আসে না, অনায়াসে আসে না। এটার জন্য পরিশ্রম দরকার। সেই পরিশ্রমটি থাকতে হবে। আমাদের যে জাতীয় কারিকুলাম, সেই জাতীয় কারিকুলামের মাধ্যমে এক একটা জায়গায় এক একটা শ্রেণী পাশ করার পরে আমরা এক একটা যোগ্যতা অর্জন করি। সেই যোগ্যতা অর্জন করার ক্ষেত্র আমাদের যে শিক্ষক সমাজ, আমরা যে মাপকাঠিতে এটাকে পরিমাপ করি, এই বিষয়টি দেখতে হবে যে আমাদের যোগ্যতা ঠিকভাবে অর্জিত হচ্ছে কিনা, আমাদের ক্যাপাসিটি ঠিকভাবে অর্জিত হচ্ছে কিনা। এটাকে যদি আমরা পরিমাপ করতে পারি তাহলে আশা করা যায় যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। 1999 সালে ইউনেস্কো কমিশন বাংলাদেশে আমি কিছুদিন কর্মরত ছিলাম। ওই সালেই দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশের 21 শতকের শিক্ষাক্ষেত্রে চ্যালেঞ্জ এবং তা মোকাবেলা করা এবং তার করণীয় কি, এই বিষয়ে কথা হচ্ছিল। সেখানে আমি সংক্ষিপ্ত আমার আলোচনায় বলেছিলাম যে স্যার, যদি সম্ভব হয় তাহলে আমাদের বাইরে যাওয়াটা কমাতে হবে। শিক্ষার্থীদেরকে, আমাদের যারা ধনিক শ্রেণী আছেন তাদের সন্তান সন্ততিকে দেশের বাইরে পড়ালেখা করানো এবং তাদেরকে চিকিৎসার জন্য বাইরে নেওয়া, এটা যদি আমরা একটু নিজের দেশে করতে পারি তাহলে মনে হয় আমাদের অনেকখানি উদ্দেশ্য স্বাধীন সফল হতে পারে বলে আশা করি। যাই হোক, আমি এই অনুষ্ঠানের, এই এলাকার শিক্ষক শিক্ষিকা, গুণীজন, শিক্ষার্থী এবং সর্বোপরি 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী অথবা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা সক্রিয় অংশগ্রহণ করেছিল, শহীদ তো মানুষ সহজেই হতে চান না, আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে স্বার্থান্বেষীদের কারণে যারা শাহাদত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
এখনো যারা পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন আছেন, দেশের সরকারের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি। তারা যে স্বপ্ন দেখছেন বৈষম্যহীন বিনির্মাণ, বাংলাদেশ বিনির্মাণের জন্য, এবং আজকে আমরা যারা এখানে এসে কথা বলতেছি, এখন থেকে আমরা যে বাংলাদেশকে যে অবস্থানে নিতে চাই, আমরা যেখানে বলতেছি, যারা এখান থেকে বেরিয়ে দেশে বিদেশে তাদের কর্মের অবদান রাখছেন, স্বাক্ষর রাখছেন, উজ্জ্বল নক্ষত্র হিসেবে কাজ করছেন, আমরা যেখানে দায়িত্বশীল অবস্থায় আছি, তাদের স্বপ্নের সহযোদ্ধা হিসেবে আমরা যেন তাদেরকে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সচেষ্ট হই। সর্বোপরি আপনারা যারা এখানে এসেছেন তারাও যেন এরকম একটি প্রত্যয় ব্যক্ত করতে পারেন। সর্বোপরি আমাদের সন্তান সন্ততিরা যেন নৈতিক শিক্ষায় শিক্ষিত থাকতে পারে, দেশপ্রেমিক হতে পারে, এই দেশকে যেন স্বাধীন সার্বভৌমত্ব বজায় রাখার জন্য তাদের পক্ষ থেকে যেন মনের ভিতর থেকে যেন একটি তাগাদা আসে। সর্বোপরি আপনার সকলের সুস্বাস্থ্য কামনা করি। এই অঞ্চলের জ্ঞানী গুণী সুধীজন সকল স্তরের মানুষের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে তার মোটিভেশনালমূলক বক্তব্যের জন্য।